Assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Please welcome to my class at Access Medical School. আমি Access Medical School এবং যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করছো তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজ আমি জেনারেল প্যাথোলজির একটা ফান্ডামেন্টাল এবং বেসিক টপিক যেটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটি বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাপার হচ্ছে যে এই টপিকটা নিয়ে আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল এক্সামিনেশনে সবসময়ই কোশ্চেন থাকে, রিটেন এবং ভাইভাতেই দুটো ফর্মে এবং এমসিকিউতেও সেলুলার অ্যাডাপ্টেশন নিয়ে কোশ্চেন করা হয়। তাছাড়াও পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামিনেশনে এমসিকিউ বেসড কোশ্চেন অবশ্যই এই চ্যাপ্টার থেকে সবসময় থাকে। এছাড়াও ক্লিনিক্যাল সেটিংসেও এই সেলুলার অ্যাডাপ্টেশন টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক ধরনের ডিজিজ যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং হার্টের বিভিন্ন ডিজিজগুলো আমরা সেলুলার অ্যাডাপ্টেশন এই টপিকটি বোঝার মাধ্যমে এর প্যাথোজেনেসিসগুলো, এই ডিজিজগুলোর প্যাথোজেনেসিস আমরা সহজেই বুঝতে পারি। তো আমরা আমাদের এইসব ক্লিনিক্যাল যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে, বিশেষ করে মায়োকার্ডিয়াল হাইপারট্রফি বা অন্যান্য হার্টের অন্যান্য ডিজিজগুলো, বিভিন্ন ধরনের ক্যান্সারগুলো যেগুলো সেলুলার অ্যাডাপ্টেশন ফেলিউরের কারণে হয়ে থাকে, তো সেগুলো যদি আমরা প্যাথোজেনেসিস সহজেই বুঝতে পারি তাহলে আমরা পেশেন্টকে সহজেই ম্যানেজ করতে পারবো। তো আসি আমরা আজকে সেলুলার অ্যাডাপ্টেশন ক্লাসটি শুরু করি। তো প্রথমে সেলুলার অ্যাডাপ্টেশন বুঝতে হলে আমরা এতদিন যে ব্যাকগ্রাউন্ড নলেজ আমাদের আছে, যেমন আমরা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে আমরা নর্মাল সেলের যে হোমিওস্ট্যাসিস সেটা সম্পর্কে আমরা ডিটেলস পড়াশোনা করে এসেছি। আমরা জানি যে নর্মাল সেলের ভিতরে বাইরে একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়। এই ইকুইলিব্রিয়াম মেনটেনেন্সের মাধ্যমে সেল কি করে, তার যে নর্মাল মেটাবলিক এবং ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো সেগুলো সে নর্মাল এনভায়রনমেন্টে সে করতে পারে। সো এই যে তার ভিতরে এবং বাইরের পরিবেশের ভিতরে যে ইকুইলিব্রিয়াম মেইনটেনেন্স, এটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। অর্থাৎ সেলের নর্মাল অ্যাক্টিভিটিস গুলো যে হোমিওস্ট্যাসিসের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে। এতে করে আমাদের বডির টিস্যু এবং অর্গানগুলো নর্মালি ফাংশন করতে পারছে এবং আমরা আমাদের স্বাভাবিক প্রতিদিনকার স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম এবং অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো আমরা করতে পারছি। অর্থাৎ আমাদেরকে ভালো রাখার জন্য যে একটা পদ্ধতি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলুলার হোমিওস্ট্যাসিস। তো এখন আসি, এই হোমিওস্ট্যাসিস যদি কোনো কারণে ডিসরাপ্টেড হয় তো কি কি কারণে হতে পারে? একটা হতে পারে সেলের মধ্যে স্ট্রেস বা ইনক্রিজ ডিমান্ড। আমি যদি এক্সাম্পল দেই, একটা পেশেন্টের যদি হাইপারটেনশন ডেভেলপ করে তাহলে তার হার্ট মাসেলের উপরে তার একটা ওভারলোড, ক্রনিক একটা ওভারলোড তৈরি হয়। হার্ট মাসেলকে বেশি বেশি করে কাজ করতে হয়, যেটাকে আমরা বলি ইনক্রিজ ফাংশনাল ডিমান্ড। তো এই ধরনের স্ট্রেস বা ডিমান্ডফুল কন্ডিশনে সেলের মধ্যে কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কেন হয়? সেটা হচ্ছে সেলের সার্ভাইভালের জন্য। যদি এই পরিবর্তনগুলো না হয় তাহলে সেল সার্ভাইভ করতে পারবে না, সেল ডেথ হয়ে যাবে। তো এই যে সেল ডেথ এবং নর্মাল সেলের মাঝখানে যে একটা কন্ডিশন, সেটাকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন। আমরা যদি সহজ করে বলতে পারি যে স্ট্রেস বা ইনক্রিজ ডিমান্ড, এই কন্ডিশনগুলোতে সেলের মধ্যে যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন যদি না হয়, যদি সেল অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে কি হবে? সেলের ভিতরে কিছু পরিবর্তন হবে যেটাকে আমরা বলি সেল ইনজুরি। এই ইনজুরি আবার দু রকমের, রিভার্সিবল ইনজুরি এবং ইরিভার্সিবল ইনজুরি। আমরা এখানেও দেখতে পাচ্ছি, এই ফিগারটি রবিন্স প্যাথোলজিতে তোমরা দেখতে পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল সেল একটা হোমিওস্ট্যাসিস মেনটেন করছে, তার ফাংশনাল অ্যাক্টিভিটিস শো করছে, যাতে আমরা নর্মালি আমাদের নিত্যদিনের কাজগুলো আমরা করতে পারি। তো যদি এই নর্মাল সেলটা স্ট্রেসড হয় বা তার কোনো ফাংশনাল ডিমান্ড বেড়ে যায়, তাহলে সেল ফেনোটিপিক্যালি এবং তার ফাংশনালি কিছু চেঞ্জ হয়, সেগুলোকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন। আর যদি অ্যাডাপ্টেশন না হয় তাহলে সেলে ইনজুরি হবে। তাছাড়াও অ্যাডাপ্টেশন না হয়েও ডাইরেক্ট যদি কোনো সিভিয়ার ইনজুরিয়াস স্টিমুলাস সেলকে আক্রমণ করে, সেক্ষেত্রেও সেল ইনজুর্ড হতে পারে। এই সেল ইনজুরি যদি তার ইনজুরিয়াস স্টিমুলাসটা মাইল্ড বা ট্রানজিয়েন্ট হয়, অল্প সময়ের জন্য হয়, তাহলে সেল ক্যান গোজ ব্যাক
টু ইটস নর্মাল স্টেট, অর্থাৎ নর্মাল হোমিওস্ট্যাসিস মেনটেন করতে পারবে, সেটাকে আমরা বলছি রিভার্সিবল ইনজুরি। কিন্তু যদি এই ইনজুরিয়াস স্টিমুলাসটা অনেক বেশি সিভিয়ার হয় বা প্রোগ্রেসিভ বা ধীরে ধীরে বাড়ছে অথবা পারসিস্টেন্ট হয়, সেক্ষেত্রে কি হবে, সেল আর রিভার্স করতে পারবে না, নর্মাল কন্ডিশনে যেতে পারবে না, সেক্ষেত্রে সেলে কি হবে, ইরিভার্সিবল ইনজুরি, যেটাকে আমরা সেল ডেথ বলতে পারি। এর দুটো ফর্ম আছে, একটা হচ্ছে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। তো সেল ইনজুরি রিভার্সিবল এবং ইরিভার্সিবল এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তাহলে নেক্সট প্রশ্ন কি, যে হোয়াট ইজ অ্যাডাপ্টেশন। আমরা যদি রবিনস প্যাথোলজির ডেফিনিশনটা মনে রাখি, তাহলে আমাদের বলতে হবে যে অ্যাডাপ্টেশনস আর রিভার্সিবল চেঞ্জেস ইন দ্য সাইজ, নাম্বার, phenotype, metabolic activity or functions of cells in response to changes in their environment। অর্থাৎ সেল যে এনভায়রনমেন্টে আছে, যদি তার এই এনভায়রনমেন্টটা কোনো কারণে চেঞ্জ হয়, তার মধ্যে কোনো রকম হরমোনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায় অথবা কোনো গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন হয়, তখন সেল কি করে, কিছু রিভার্সিবল চেঞ্জ হয়। তাতে কোথায় কোথায় চেঞ্জ হয়, সেলের সাইজে চেঞ্জ হতে পারে, সেলটা সাইজে বড় হতে পারে অথবা ছোট হতে পারে, সেলের নাম্বার চেঞ্জ হতে পারে, সেটা অনেকগুলো একটা সেল থেকে অনেকগুলো সেলে তৈরি হতে পারে, ফেনোটাইপ অর্থাৎ সেলের যে বাহ্যিক আকার আয়তন সেখানে সে পরিবর্তন হতে পারে, তার মেটাবলিক অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন হতে পারে অথবা তার ফাংশনাল অ্যাক্টিভিটিসে কোনো পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এই ডেফিনিশনটা যেটা রবিনস প্যাথোলজির রেফারেন্সে দেওয়া হয়েছে, এটা আমরা সবসময় মনে রাখবো, খাতায় লিখতে হবে এবং ভাইভাতেও আমাকে এই ডেফিনিশনটাই বলতে হবে। তো এরপরে বলা হচ্ছে কি, যে সেল মাস্ট কনস্ট্যান্টলি অ্যাডাপ্ট, যে সেলকে অ্যাডাপ্ট করতেই হবে এমনকি নর্মাল কন্ডিশনেও, টু চেঞ্জেস ইন দেয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ সেলের যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, সেলকে অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে, যদি না করে তাহলে সে সেলটা ইনজিউর্ড হবে বা সেল ডেথ হবে। আমরা যদি একটা নর্মাল এক্সাম্পল দিই, যেমন যখন কন্টিনিউয়াস বৃষ্টি হয়, আমরা একদিন বৃষ্টি হলে কিন্তু আমরা ছাতা হয়তো অনেকে ব্যবহার করি না, কিন্তু যখন আমরা দেখছি যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তখন আমরা কিন্তু ছাতা হাতে নিয়ে ঘর থেকে বের হই যেন আমরা ভিজে না যাই। যেসব এলাকায় ভূমিকম্প হয় সেসব এলাকায় নিশ্চয়ই অনেক বড় বড় উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং তৈরি হয় না, সেখানে ছোট ছোট কাগজের ঘর বাড়ি তৈরি হয় যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। তাই এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ বেঁচে থাকার জন্য, নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে চেঞ্জ গুলো করে, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডাপ্টেশন। তো সেলও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিবর্তনগুলো করে সেগুলোকেই বলা হয় সেলুলার অ্যাডাপ্টেশন। তো কি কি পরিবর্তন হতে পারে, এখানে বলা হচ্ছে these physiologic adaptations usually represent responses of cells to normal stimulation by hormones or endogenous chemical substances। আমরা যদি এক্সাম্পল দেই, যে পিউবার্টিতে ব্রেস্টের এনলার্জমেন্ট হয়, প্রেগনেন্সিতে ইউটেরাসের এনলার্জমেন্ট হয়, তো এই যে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এই এনলার্জমেন্ট গুলো কিভাবে হচ্ছে, সেলুলার অ্যাডাপ্টেশনের মাধ্যমেই হচ্ছে। তাহলে আমরা অ্যাডাপ্টেশনকে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল এই দুটো ভাগে ভাগ করতে পারি। তো এখানে একটা এমসিকিউ বেস একটা কোশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন কি রিভার্সিবল অর ইরিভার্সিবল। এই কোশ্চেনটা অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে সেলুলার অ্যাডাপ্টেশন অলওয়েজ রিভার্সিবল চেঞ্জ, এবং এটা দুটো টাইপের, প্যাথোলজিক্যাল আছে এবং ফিজিওলজিক্যাল কন্ডিশনেও সেলুলার অ্যাডাপ্টেশন হয়। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, একটা নর্মাল হার্ট মাসেল মায়োকার্ডিয়াল সেল, যেটাকে আমরা বলি মায়োসাইট। নর্মালি এই সেলটার কি কাজ, এখানে যে কার্ডিয়াক মাসেল গুলো আছে, এই মাসেলের মাধ্যমে সে কন্ট্রাকশন করে, রিল্যাক্সেশন হয়, হার্টের যে পাম্পিং অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা নর্মালি মেনটেন হচ্ছে। এখানে আমরা নর্মাল ডায়ামিটারের ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম দেখতে পাচ্ছি। তার যে হার্ট মাসেলের যে ওয়ালটা, তার নর্মাল থিকনেস আমরা এখানে এই ফিগারে বুঝতে পারছি। তো এখন যদি কোনো ব্যক্তির ক্রনিক হাইপারটেনশন থাকে, অনেকদিন ধরে সে হাইপারটেনশন ডেভেলপ করেছে, অথবা তার কোনো কার্ডিয়াক যে ভালভ গুলো সেগুলো কোনো ফল্টি ভালভ তার আছে, সেটা তার জেনেটিক্যাল হতে পারে অথবা অ্যাকোয়ার্ডও হতে পারে, তো সেক্ষেত্রে তার হার্ট মাসেলের উপরে একটা ফাংশনাল ডিমান্ড, অর্থাৎ তার অ্যাক্টিভিটিসটা বেড়ে যেতে হবে, ফাংশনাল ডিমান্ড বেড়ে যায়। তো তখন কি হয়, এই ফাংশনাল ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে এই মায়োসাইটটা কি হয়, একটা অ্যাডাপ্টেশন চেঞ্জ, যেটাকে আমরা বলি হাইপারট্রফি, অর্থাৎ সেলের সাইজটা বড় হয়ে যায়। এর ভিতরে যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো প্রত্যেকটা অ্যাক্টিভিটিস বেড়ে যায়, তার নিউক্লিয়াসের সাইজ বড় হয়ে যায়, মাসেল ফাইবার গুলো সাইজে বড় হয়ে যায়,
আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার যে ওয়ালটা, ভেন্ট্রিকুলার ওয়ালটা অনেক বেশি থিকনেস বেড়ে গিয়েছে এবং লুমেনটা ধীরে ধীরে ন্যারো হচ্ছে। তো এই যে তার ক্রনিক হাইপারটেনশন বা ফল্টি ভালভের কারণে যে ক্রনিক একটা হিমোডাইনামিক ওভারলোড এই মায়োসাইটের উপরে পড়ছে, এর কারণে সে কি করছে, থিকনেসে বাড়ছে এবং সে সাইজে বড় হয়ে যাচ্ছে। এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। যদি না হতো তাহলে এই হার্ট মাসেল সেলটা ডেথ হয়ে যেত। এপাশে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডাপ্টেশন করতে যদি না পারে তাহলে কি হয়, প্রথমে মায়োসাইটের ইনজুরি হবে এবং যদি ইনজুরিয়াস স্টিমুলাসটা মাইল্ড হয় তাহলে তার ভিতরে কি হবে, মাইল্ড ইনজুরি হবে বা রিভার্সিবল ইনজুরি হবে। সে হয়তো ইনজুরিয়াস স্টিমুলাসটা সরিয়ে নিলে সে আবার নর্মাল কন্ডিশনে চলে যাবে। যদি তার ইনজুরিয়াস স্টিমুলাসটা সিভিয়ার হয়, প্রলং হয়, তাহলে সেলটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ডেথ। আর এই ছবিতে আমরা যে সেলের যে সেলগুলো ডেথ হয়েছে মায়োকার্ডিয়ামে, সেগুলো আমরা গ্রসলি এরপর একটা হোয়াইট এরিয়া হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে বেঁচে থাকার জন্য, সেলের বেঁচে থাকার জন্য অ্যাডাপ্টেশনটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি একটা পদ্ধতি। আচ্ছা, এর পরে প্রশ্ন হচ্ছে যে অ্যাডাপ্টেশন কত রকমের হতে পারে। এটা পরীক্ষাতে আমাদের প্রায় ধরা হয় এবং রিটেনেও আসে। তো আমরা 4টা টাইপের অ্যাডাপ্টেশন আমরা দেখছি এখানে। একটা হচ্ছে সেলের সাইজ যখন ছোট হয়ে যায়, এর ফলে কি হয়, অর্গানটাও ছোট হয়ে যায়। এই সেলের সাইজ ছোট হয়ে যাওয়াটাকে আমরা বলি অ্যাট্রফি। নর্মাল সেল থেকে সেলের সাইজ ছোট হওয়াটাকে আমরা বলছি অ্যাট্রফি। যদি এবং মেটাপ্লাসিয়া, আমাদের অনেক পুরাতন বইগুলাতে ডিসপ্লাসিয়া এটাকেও দেখা যাচ্ছে যে বলা হয় কি, ডিসপ্লাসিয়াকেও অ্যাডাপ্টেশনের চেঞ্জের মধ্যে বলা হয়, আগে বলা হতো, কিন্তু এখনকার নতুন এডিশনের বইয়ে আমরা ডিসপ্লাসিয়াকে অ্যাডাপটিভ চেঞ্জের মধ্যে রাখিনি। তাহলে আমাকে 4টাই মনে রাখতে হবে, বাকিগুলো ফলস হবে। এখন আমরা একটা একটা করে ডিটেলস এই অ্যাডাপটিভ চেঞ্জ গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি হাইপারপ্লাসিয়া। যদি প্রথমে বলি, আমরা আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া, আমরা এই রবিন্স প্যাথোলজির এই ডেফিনেশনটাই মনে রাখবো। Hyperplasia is defined as an increase in the number of cells in an organ or tissue in response to a stimulus. অর্থাৎ হাইপারপ্লাসিয়া হচ্ছে এমন একটা অ্যাডাপটিভ চেঞ্জ, যখন সেলের ভিতরে কোনো স্টিমুলাস আসে তখন সেলের যদি সংখ্যা বেশি হয়, সংখ্যায় বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হাইপারপ্লাসিয়া। এই হাইপারপ্লাসিয়ার কারণে যখন একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি হবে, তখন আলটিমেটলি কি হবে, যে অর্গানটা বড় হয়ে যাবে। আমরা কতগুলো এক্সাম্পল দেখতে পাই। যদি আমি আগেই বলেছিলাম যে অ্যাডাপটিভ চেঞ্জ গুলো মোটামুটি ফিজিওলজিক কন্ডিশনেও থাকতে হবে এবং প্যাথোলজিক কন্ডিশনেও আমরা অ্যাডাপটিভ চেঞ্জ গুলো দেখতে পাই। তো আমাদেরকে এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় এমসিকিউ বেসড কোশ্চেন আসে। প্রথমে হচ্ছে ফিজিওলজিক হাইপারট্রফির আমরা কতগুলো এক্সাম্পল দেখি। যেমন ফিমেল ব্রেস্ট ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ব্রেস্ট টিস্যুগুলো অনেক সাইজে বড় হয়ে যায়, ল্যাকটেশনের জন্য প্রিপারেশন নিতে হয়। তো সেক্ষেত্রে এই ব্রেস্ট টিস্যুতে হাইপারপ্লাসিয়া হয়, অর্থাৎ সেলের সাইজ, সেলের নাম্বার বেড়ে যায়। আরেকটা ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হচ্ছে লিভার। তো লিভারে এখানে বলা হচ্ছে কি, এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, গ্রিক দেবতা প্রমিথিউস এনার ছবি দেখতে পাচ্ছি আমরা। তো এখানে একটা গল্প আছে, এখানে মিথোলজিতে একটা গল্পটা হচ্ছে কি, যে গ্রিক দেবতা জিউস এই দেবতা প্রমিথিউসকে একটা শাস্তি দেন, পানিশমেন্ট দেন, কিসের জন্য, টু স্টিলিং সিক্রেট অফ ফায়ার। এই কাজটা করার জন্য উনি প্রমিথিউসকে শাস্তি দেন। শাস্তিটা ছিল কি, যে ওনাকে একটা শিলা পাথরের সাথে বেঁধে রাখা হয়েছিল পাহাড়ের উপরে। একটা ঈগল প্রতিদিন তার লিভারটা খেয়ে ফেলতো। তো এবং দেখা যেত কি, প্রতি রাতে ঈগলটা খেত এবং পরের দিন তার লিভারটা আগের অবস্থায় চলে যেত। তো এটা একটা গল্পের মতো হলেও, তো আমরা এখন সায়েন্স বলে যে আমরা যদি লিভারের কোনো একটা পার্ট বা কোনো একটা লোব ডোনেট করি কোনো একজন রোগীকে, তাহলে বাকি যে নর্মাল লিভারের যে অংশটা আছে সেটা রিজেনারেশন হয়ে যাবে এবং ফাংশনালি সে রিপ্লেসমেন্ট হয়ে যাবে, অর্থাৎ নর্মালি লিভারটা ফাংশন করতে পারে। তো এটা কি কারণে হচ্ছে, এটা হাইপারপ্লাসিয়ার কারণে হচ্ছে। যে রেসিডুয়াল যে লিভার টিস্যু আছে সেই সেলগুলো থেকে
সেই টিস্যুর যে সেলগুলো আছে সেগুলো হাইপারপ্লাসিয়া হয়ে আবার নর্মাল সাইজ এবং ফাংশনাল অ্যাক্টিভিটিস করতে পারছে। অর্থাৎ লিভার ডোনেশন করলে লিভারের যে রেসিডুয়াল সেলগুলো থাকে সেখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ফিজিওলজিক্যাল এবং কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। অনেক সময় একটা পেশেন্টের একটা মানুষের যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, সেটা যদি আমরা নেফ্রেক্টমি করে ফেলি, আরেকটা কিডনিতেও এরকম আমরা কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া দেখতে পাই। তারপরে যদি কোনো পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে আমরা তাকে সাপ্লিমেন্ট দিব হিমোগ্লোবিন লেভেল কারেকশন করার জন্য। তো তখন যেহেতু বোন ম্যারোতে আরবিসি তৈরি হয়, তাহলে বোন ম্যারোতেও আমরা হাইপারপ্লাসিয়া দেখতে পাবো যখন আমরা সাপ্লিমেন্ট তাকে দিব। তাছাড়া মেনস্ট্রুয়েশনের পরে প্রলিফারেটিভ ফেজে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডগুলোকে নতুন করে তৈরি হওয়ার জন্য এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের যে সেলগুলো আছে সেগুলোতে হাইপারপ্লাসিয়া হবে। তাহলে এই ফিজিওলজিক হাইপারপ্লাসিয়ার এই এক্সাম্পল গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্যাথোলজিক্যাল কন্ডিশনেও হাইপারপ্লাসিয়া দেখতে পাই, যে সেলের নাম্বার বেড়ে যায়, যেমন এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে যদি এক্সেসিভ স্ট্রোজেন স্টিমুলেশন হয় কোনো কারণে, বিশেষ করে মেনোপজের পরে, তখন এই এক্সেসিভ স্ট্রোজেন করে কি, যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের যে সেলগুলো এদের নাম্বার বাড়িয়ে দেয় এস্ট্রোজেন হরমোন। তাতে কি হয়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এবং সেখান থেকে পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডেভেলপ করার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। তাছাড়া লেট এজে প্রোস্টেটের যে গ্ল্যান্ডস গুলো আছে সেগুলোর সেলগুলো যদি হাইপারপ্লাসিয়া হয়, প্রথমে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, পরবর্তীতে প্রোস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করার একটা চান্স থেকে যায়। তাছাড়া ভাইরাল ইনফেকশনেও এপিডার্মিসে যে সেলগুলো থাকে এখানে আমরা হাইপারপ্লাসিয়া দেখতে পাই, যেখান থেকে ওয়ার্ড বা একটা ডিজিজ তৈরি হয়। তাহলে এই যে প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিজিজের প্যাথোজেনেসিস আমরা খুব সহজেই বুঝতে পারছি। এখানে আমি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার একটা ছবি আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এন্ডোমেট্রিয়ালটা থিকনেসে কতখানি বেশি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া যদি হয় সেটা হচ্ছে প্রেগনেন্সিতে, আর যদি এটা মেনোপজের পরে এস্ট্রোজেন হরমোনের কারণে হয় সেখান থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে। এখন আসি, এই যে সেলের নাম্বার বাড়ছে এটা কিভাবে হচ্ছে, এটাকে যদি আমরা প্যাথোজেনেসিস বা মেকানিজম অফ হাইপারপ্লাসিয়া জানতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে হাইপারপ্লাসিয়া ইজ দ্য রেজাল্ট অফ গ্রোথ ফ্যাক্টর ড্রাইভেন প্রলিফারেশন অফ ম্যাচিউর সেল। অর্থাৎ ম্যাচিউর সেল যেমন এন্ডোমেট্রিয়াল সেল, ব্রেস্ট সেল, প্রোস্টেটের গ্ল্যান্ডুলার সেল, এদের উপরে যদি কোনো গ্রোথ ফ্যাক্টর কাজ করে তাহলে সেক্ষেত্রে এই সেলের নাম্বার বেড়ে যাবে। তাছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে যে স্টেম সেল থেকে নতুন সেলের আউটপুট বেড়ে যায়, যেমন বোন ম্যারোতে হতে পারে, লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে, যে স্টেম সেল থেকে নিউ আউটপুট অফ সেলস হচ্ছে। তাহলে এই দুটা কারণেই, এই দুটো মেকানিজমেই সেলুলার সেলের ভিতরে সেলের থেকে হাইপারপ্লাসিয়া হয়ে অর্গান বা টিস্যুটা সাইজে বড় হতে পারে। আমাদের মনে রাখতে হবে গ্রোথ ফ্যাক্টর এবং নিউ সেলস ফ্রম স্টেম সেলস, এই দুটো কারণেই হাইপারপ্লাসিয়া হয়। তাহলে আমরা হাইপারপ্লাসিয়া সম্পর্কে আশা করি সকলকে তোমরা বুঝতে পেরেছো। তো এখন আসি হাইপারট্রফি। হাইপারট্রফি হচ্ছে সেলের সাইজ বড় হয়ে যাওয়া, সেলের নাম্বার বাড়বে না, একটা সেল থেকে একটা সেলই অনেক বড় হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে আমাদের বডিতে যে ডিভাইডিং সেলগুলো আছে, যেমন এপিথেলিয়াল সেল যেটা কন্টিনিউয়াস ডিভিশন হচ্ছে, টার্নওভার হচ্ছে, ওয়াক্সিং এবং ওয়েনিং হচ্ছে, তো এই সেলগুলোতে আমরা হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুটোই দেখতে পাই। কিন্তু যে সেলগুলো ডিভিশন করতে পারছে না, যেমন কার্ডিয়াক মাসেল সেল, নার্ভ সেল, এই সেলগুলোতে আমরা সেলের সংখ্যাই বাড়তে পারে না কারণ এদের মাইটোসিস হয় না, সেই সেলগুলোতে আমরা শুধুমাত্র হাইপারট্রফি, এই অ্যাডাপ্টেশন চেঞ্জটাই আমরা দেখতে পাই। তাহলে হাইপারট্রফির ডেফিনিশন যদি আমরা বলি সেটা কি বলবো? হাইপারট্রফি refers to an increase in the size of the cells that results in an increase in the size of the affected organ। অর্থাৎ সেলের সাইজ যখন বাড়বে অবশ্যই ওই সেলের সেল যে টিস্যুর সেল, যে অর্গানের সেল, সে অর্গানটাও সাইজে বড় হবে। এখন হচ্ছে যে একটা সেল যে বড় হচ্ছে তাহলে কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে? এটা হচ্ছে কি ডিউ টু সিনথেসিস অর অ্যাসেম্বলি অফ অ্যাডিশনাল ইন্ট্রাসেলুলার স্ট্রাকচারাল কম্পোনেন্টস। অর্থাৎ সেলের ভিতরে যে প্রোটিন, কার্বোহাইড্রেটস এবং যে অন্যান্য যে অর্গানেলস গুলো আছে এবং যে তার স্ট্রাকচারাল কম্পোনেন্টস গুলো আছে, এগুলো নতুন করে সিনথেসিস বেড়ে যাবে এবং তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো বেড়ে যাবে। কি হয় যে সেল সিনথেসাইজ মোর প্রোটিনস এন্ড দ্য নাম্বার অফ মায়োফিলামেন্টস ইনক্রিজেস। যেহেতু প্রোটিন বাড়ে এবং মায়োফিলামেন্টস বেড়ে যায়, দিস ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ ফোর্স। এখানে বলা হচ্ছে কি যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি
যে হার্ট মাসেলের ওয়ালের যে মাসেল সেলগুলো, এগুলো ডান পাশের ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে মাসেল থিকনেস বেড়ে গেছে। আমরা জানি যে কার্ডিয়াক মাসেল হচ্ছে একটা নন ডিভাইডিং সেল, অর্থাৎ এই সেলের কিন্তু নাম্বার কখনো বাড়বে না সেল যদি ইনজুরিও হয়। তো এই সেলগুলো কি হতে পারে, অ্যাডাপটিভ চেঞ্জ হতে পারে কি, সেলগুলো সাইজে বড় হতে পারে। তাহলে আমাদের প্রশ্ন আসে যে মায়োসাইটের যে সেলগুলো এখানে কিভাবে হাইপারট্রফি হচ্ছে। আমরা সহজেই বলবো যে এখানে প্রোটিন তৈরি হচ্ছে এবং মায়োফিলামেন্টের সংখ্যা বেড়ে গেছে। এবং কেন বাড়ছে, এই যে আমি আগেই বলেছি যে ক্রনিক হিমোডাইনামিক ওভারলোড বা ফল্টি কোনো ভালভের কারণে যখন হার্ট মাসেলের উপরে প্রেসার বেড়ে যায়, ওয়ার্কলোড বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, তখন হার্ট মাসেল গুলো এই ডিমান্ড ফুলফিল করার জন্য সে সাইজে বড় হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। তো কিভাবে বাড়ছে, আমরা আগেই বলেছি যে যে স্ট্রাকচারাল প্রোটিন এবং মায়োফিলামেন্টস গুলো সংখ্যায় বেড়ে যায়। তো আমরা কোথায় কোথায় এরকম হাইপারট্রফি পেয়ে থাকি, আমরা ফিজিওলজিক্যাল হাইপারট্রফিও পেয়ে থাকি এবং প্যাথোলজিক্যাল হাইপারট্রফিও পেয়ে থাকি। তো আমরা সবচেয়ে সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি, সেটা হচ্ছে বডি বিল্ডার্স, মাসেলস ইন দ্য বডি বিল্ডার্স। তো তোমরা নিশ্চয়ই এই যে আমরা রেসলিং অনেকেই দেখি, অনেকের পছন্দ রেসলিং দেখা। তো রেসলারদের যে আমরা মাসেল গুলো দেখি, বাল্কি মাসেল, ডেট্রয়েড মাসেল এবং অন্যান্য মাসেল গুলো, তো এই যে মাসেল গুলো কিভাবে এত বড় হলো, কিভাবে এত সাইজে ইনক্রিজ করলো, এটার একটা ব্যাখ্যা হচ্ছে কি যে মাসেল সেলগুলোর মধ্যে স্কেলেটাল মাসেলের হাইপারট্রফি। এটা কেন, যে তারা এত বেশি এক্সারসাইজ করে, তাদের ফাংশনাল ওয়ার্কলোড এত বেশি এই মাসেলগুলোর সেলগুলোর, যে এই ইনক্রিজ ওয়ার্কলোডের কারণে তাদের এই মাসেল সেলগুলো আস্তে আস্তে সাইজে বড় হয়ে হাইপারট্রফি হয়ে এরকম একটা বাল্কি মাসেল তৈরি করছে। আর হচ্ছে কি ক্রনিক হাইপারটেনশন বা ফল্টি ভাব থাকলে কার্ডিয়াক মাসেলেও আমরা এরকম হাইপারট্রফি আমরা দেখে থাকি। আচ্ছা, এখন পরীক্ষায় একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রিটেনে অনেক সময় আসে যে মেকানিজম অফ হাইপারট্রফি, বিশেষ করে মায়োসাইটের হাইপারট্রফি কিভাবে হচ্ছে। এটা কিন্তু আমরা পরীক্ষাতে প্রায় আমাদেরকে রিটেন পরীক্ষা আসে। তো এই জিনিসটা, এই ফিগারটা আমাদের রবিস প্যাথোলজি থেকে নেওয়া, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। যে প্রথমে আসি হাইপারট্রফির কারণ কি। যদি আমরা তিনটা কারণ মনে রাখি, একটা হচ্ছে ইনক্রিজ ওয়ার্কলোড বা ইনক্রিজ ফাংশনাল ডিমান্ড, অর্থাৎ কোন সেলের যদি ফাংশনাল অ্যাক্টিভিটিস তাকে বাড়াতে হবে, এরকম ডিমান্ড বেড়ে যায়, সেক্ষেত্রে হাইপারট্রফি হবে। অথবা কোনো সেলে যদি কোনো অ্যাগোনিস্ট বা গ্রোথ হরমোনের স্টিমুলেশন বেড়ে যায়, যেমন এন্ডোমেট্রিয়াম, প্রেগনেন্সিতে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, সেখানে হরমোনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, সেটা কারণেও হাইপারট্রফি হতে পারে। আরেকটা কারণ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। তাহলে আমরা তিনটা কজ মনে রাখবো, একটা হচ্ছে ইনক্রিজ ওয়ার্কলোড, একটা হচ্ছে হরমোনাল স্টিমুলেশন, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন। তো আমরা যদি মনে করি যে এটা একটা হার্ট মাসেল সেল, তো মনে করলাম যে হার্টের এখানে ওয়ার্কলোড বেড়ে গেছে ক্রনিক হাইপারটেনশনের কারণে বা ফল্টি ভালভের কারণে, অথবা এই মাসেল সেলের উপরে কোনো হরমোনাল অ্যাক্টিভিটিস বেড়ে গিয়েছে, অথবা কোনো গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন হয়েছে। তো এরা তিনটা মিলে কি করবে, যে কতগুলো সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে আছে সেলের ভিতরে, তো এগুলো আমরা ডিটেলস অন্য ক্লাসে আলোচনা করব। এই পাথওয়ে গুলোকে সে স্টিমুলেট করে, সেটা হরমোন বা গ্রোথ ফ্যাক্টর বা ওয়ার্কলোড যেটাই হোক, তারা সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়েকে স্টিমুলেট করে। তখন এই পাথওয়ের মাধ্যমে কি হয়, কতগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যেগুলো আমরা যদি নাম মনে রাখতে পারি, GATA4, NAFAT বা MEF2, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস গুলোকে এরা অ্যাক্টিভেট করে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো করে কি, এই যে সেল মেমব্রেন থেকে যে স্টিমুলাসটা এসেছে, এটাকে তারা নিউক্লিয়াসে নিয়ে যায়। নিউক্লিয়াসে নিয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসে কি হয়, নিউক্লিয়াস কি করে তখন, যে সিনথেসিস অফ কন্ট্রাক্টাইল প্রোটিন। আমি আগেই বলেছি যে হাইপারট্রফিক সেলে কন্ট্রাক্টাইল প্রোটিনের পরিমাণ বা সিনথেসিসটা বেড়ে যাবে, গ্রোথ ফ্যাক্টরের প্রোডাকশনও বেড়ে যাবে, এবং তাছাড়া কতগুলো জিন যেগুলো এমব্রায়োনিক লাইফে ছিল, পরবর্তীতে এগুলো ডাউন রেগুলেটেড হয়ে যায়। অ্যাডাল্ট লাইফে আবার যখন কোনো স্টিমুলাস আসে, তখন আবার সেই এমব্রায়োলজিক জিনগুলো আবার অ্যাক্টিভেটেড হয়ে যায়। তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল নাইট্রিওটিক ফ্যাক্টর। এই জিনিসগুলো তৈরি হওয়া বেড়ে যায়। রেজাল্টেন্স কি হয়, যে এই সেলটা, এটা যদি আমরা হার্ট মাসেল সেল মনে করি, তাহলে এই সেলের মেকানিক্যাল পারফরমেন্স বেড়ে যাবে, তার ওয়ার্কলোড কমে যাবে, এবং এর ফলে সেলটা কি করবে, সার্ভাইভ করবে, এবং সেলের ফাংশনটা, অ্যাক্টিভিটিসটা বেড়ে যাবে। তো আমি যদি অত্যন্ত ছোট করে বলি যে যে কি কি কারণে হাইপারট্রফি হয়, একটা হচ্ছে ইনক্রিজ ওয়ার্কলোড, একটা হচ্ছে হরমোনাল স্টিমুলেশন, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন। এই তিনটা সাইমালটেনিয়াসলি অথবা আলাদা আলাদা করে তারা বিভিন্ন সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়েকে অ্যাক্টিভেট করে, যার ফলে বিভিন্ন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেশন হয়।
এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো তখন কন্ট্রাকটাইল প্রোটিন যেগুলো আছে, যদি মায়োফিলামেন্ট হয়, সেগুলোর সিনথেসিস বাড়িয়ে দিবে, গ্রোথ ফ্যাক্টরের প্রোডাকশন বাড়িয়ে দিবে, এবং তারা এমব্রায়োনিক জিনগুলোকে অ্যাক্টিভেট করবে। রেজাল্ট হিসেবে কি হবে? এই সেলের মেকানিক্যাল পারফরমেন্স বেড়ে যাবে, অর্থাৎ ক্রনিক হাইপারটেনশনেও মায়োসাইটটা তার ফাংশনাল ডিমান্ডটা ফুলফিল করতে পারবে। তো এই মেকানিজমটা অনেক সময় আমাদেরকে পরীক্ষায় ধরে বা রিটেন পরীক্ষায় আসে, এটা আমাদেরকে একটু বলতে হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ছোট্ট নর্মাল ইউটেরাস, কিন্তু যখন প্রেগনেন্সিতে ইউটেরাসটা কত বড় হয়েছে এখানে একটা একটা ফিটাসকে নেওয়ার জন্য। তো এই এখানে কোথায় কোথায় হাইপারট্রফি হচ্ছে, এই যে মায়োমেট্রিয়াম যে মাসেল গুলো আমরা নর্মাল থিকনেস দেখতে পাচ্ছি, এবং এখানে ডান পাশের ছবিতে আমরা গ্র্যাভিড ইউটেরাসের যে মাসেল গুলো, স্মুথ মাসেলের ফাইবার গুলো লেন্থে এবং ব্রেডথে অনেকখানি বেড়ে গেছে, অর্থাৎ এখানে আমরা মাসেল হাইপারট্রফি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। তো তাহলে আমরা হাইপারট্রফি সম্পর্কে কি বললাম, যে হাইপারট্রফি কেন হচ্ছে? গ্রোথ ফ্যাক্টরের কারণে এবং হরমোনের কারণে এবং ইনক্রিজ ওয়ার্কলোড এগুলোর কারণে আমরা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি পেয়ে থাকি। যে বডি বিল্ডার্স এর মধ্যে প্রেগনেন্সিতে ইউটেরাসে, এবং প্যাথোলজিক্যাল হাইপারট্রফি হচ্ছে কোথায়? যে ক্রনিক হাইপারটেনশনে হার্ট মাসেলে আমরা প্যাথোলজিক হাইপারট্রফি আমরা দেখতে পাই। এখন হচ্ছে আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাডাপটিভ চেঞ্জ, যেটাকে আমরা বলি অ্যাট্রফি। যদি আমরা একে ডিফাইন করি তাহলে বলতে হবে যে অ্যাট্রফি ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিডাকশন ইন দ্য সাইজ অফ অ্যান অর্গান অর টিস্যু ডিউ টু এ ডিক্রিজ ইন সেল সাইজ এন্ড নাম্বার। অর্থাৎ একটা অর্গান বা টিস্যুতে যে কম্পোজিশন সেলগুলো আছে, যদি সেলগুলো সাইজে ছোট হয়ে যায় অথবা সে নাম্বারে ছোট হয়ে যায়, কমে যায়, তখন আমরা এই অর্গানটা সাইজে ছোট হবে, এটাকে আমরা বলছি অ্যাট্রফি। তো অন্যান্য অ্যাডাপটিভ চেঞ্জের মতোই ফিজিওলজিক কন্ডিশনেও আমরা অ্যাট্রফি দেখতে পাই, এবং অনেক প্যাথোলজিক কন্ডিশনেও আমরা অ্যাট্রফি দেখতে পাই। তো আমরা এক্সাম্পলস অফ ফিজিওলজিক অ্যাট্রফি যদি বলি, তাহলে আমরা দেখি কি এমব্রায়োনিক স্ট্রাকচারস, নটোকর্ড, থাইরোগ্লোসাল ডাক্ট। আমরা জানি যে তোমরা যারা এমব্রায়োলজি পড়ে এসেছো, যে এই নটোকর্ড, থাইরোগ্লোসাল ডাক্ট এগুলো এমব্রায়োতে থাকে, পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে এগুলো ইনভলিউশন হয়ে যায়। তো আমরা আমরা এটাকে এই অর্গান গুলো কি ভ্যানিশ হয়ে যায়, আমরা কিভাবে এগুলো ছোট হয়ে যায় বা এগুলো কাজ হয়? তাহলে এই সেলগুলোতে আসলে কি হয়, এই টিস্যুগুলোতে যে এদের যে সেলগুলো, এরা ফাংশনাল অ্যাক্টিভিটিস কমিয়ে দেয়, এরা সাইজে ছোট হয়ে যায় এবং নাম্বারেও কমে যায়। এই জন্য অ্যাডাল্ট লাইফে আমরা এই স্ট্রাকচার গুলোকে আর অ্যাক্টিভ দেখি না। তারপরে পোস্টপার্টাম ইউটেরাস, একটা গ্র্যাভিড ইউটেরাস আমরা দেখেছি কত বড় হয় সাইজে, হাইপারট্রফির মাধ্যমে এবং হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। আবার যখন ডেলিভারি হয়ে যায় তখন ইউটেরাসটা আবার 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের ভিতরে নর্মাল সাইজে চলে আসে। তো কিভাবে আসে? এই যে মায়োমেট্রিয়ামে যে সেলগুলো আছে, স্মুথ মাসেল সেলগুলো, এরা করে কি অ্যাট্রফি হয়, এদের ফাংশনাল অ্যাক্টিভিটিস কমে যায় এবং এরা সংখ্যাতেও কমে যায়। তাহলে ফিজিওলজিক অ্যাট্রফির এক্সাম্পল আমরা দেখতে পেলাম। এখন আসি বিভিন্ন প্যাথোলজিক কন্ডিশনে আমরা অ্যাট্রফি দেখতে পাই, যেমন ডিসইউজ অ্যাট্রফি। আমরা এই এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখবো। ডিসইউজ অ্যাট্রফি আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বলতে হয় যে মনে করো একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, সে অনেকদিন যাবত ইমোবিলাইজ হয়ে আছে, অথবা একটা পেশেন্টের যদি কোনো ফ্র্যাকচার হয় কোনো লিম্বে, আমরা প্লাস্টার ইউজ করি সে রেস্টে থাকার জন্য ওই জয়েন্টটাকে। তো এই যে তার মাসেল গুলো এবং তার লিম গুলো, তার বডি অর্গান গুলো ইউজ হচ্ছে না, ডিসইউজ হচ্ছে প্রলং ইমোবিলাইজেশন বা প্লাস্টার কাস্টের কারণে। তো এক্ষেত্রে ডিসইউজের কারণে তার স্কেলিটাল মাসেলের অ্যাট্রফি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাসেল সেল গুলো এখানে প্লাস্টারের কারণে অ্যাট্রফি হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা অনেকদিন যাবত কোনো একটা অর্গান যদি ইউজ করা না হয়, সেখানে মাসেলের অ্যাট্রফি হয়ে যায়। তারপরে ডিনার্ভেশন অ্যাট্রফি, কোনো অর্গানে যদি নার্ভ সাপ্লাই কেটে দেওয়া হয়, সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, অথবা কোনো ডিজিজ প্রসেসের মাধ্যমে যদি নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে ওই অর্গানটা সাইজে ছোট হয়ে যায়, যেটাকে আমরা বলি ডিনার্ভেশন অ্যাট্রফি। তারপরে ইসকেমিক অ্যাট্রফি, যেমন আমরা যদি এই যে একটা ব্রেনের ছবি দেখতে পাচ্ছি, যে অনেক বেশি লেট এজে ব্রেনে কি হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক ন্যারোইং হয়ে যায় ব্রেনের যে ব্লাড ভেসেল গুলো, এতে করে কি হয়, বিভিন্ন এরিয়াতে ইসকেমিয়া হয়, অর্থাৎ ব্লাড সাপ্লাই কমে যায়। তো ব্রেনের যে এরিয়াগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়, সেখানকার সেলগুলো কি হয়, অ্যাট্রফি হয়ে যায়। যার ফলে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে সালকাই এবং জাইরি গুলো, এগুলো আমরা ওয়াইডেনিং হয়ে গেছে। এটা দেখেই আমরা বুঝতে পারি যে ব্রেনের অ্যাট্রফি হচ্ছে, অর্থাৎ ব্রেন টিস্যু সেলগুলোতে কমে গিয়েছে, এই জন্য সালকাই এবং জাইরি গুলো ওয়াইডেনিং হয়ে যাচ্ছে। তাহলে ইসকেমিক অ্যাট্রফি, এটাকে আমরা যদি লেট এজে হয় তাহলে সেটাকে আমরা সিনাইল অ্যাট্রফিও বলতে পারি। তারপরে লস অফ নিউট্রিশন, মেরাসমাস ক্যাচেক্সিয়া। তো
তো মেরাসমাস তোমরা জানো যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, একটা বাচ্চার ছবি, যে যখন প্রোটিন এবং ক্যালোরি তার দুটোই তার কমে যায়, অর্থাৎ স্টারভেশন অথবা তার সে সে খেতে পারছে না, হ্যাঁ, তার প্রোটিনও লস হচ্ছে এবং তার ক্যালোরিও লস হচ্ছে, সেক্ষেত্রে তার প্রথমে তার কি হয়, বডিতে তার অ্যাডিপোজ টিস্যুগুলো ইউটিলাইজ হয়ে যায়, ফ্যাট টিস্যুগুলো ইউটিলাইজ হয়ে যায়। তারপরে যদি সে ঠিকমতো খাবার খেতে না পারে বা খাবার না পায়, তাহলে তার কি হয়, তার মাসেলের যে প্রোটিন গুলো আছে সেগুলোকে আস্তে আস্তে লস হতে শুরু করে। তারপরে এই যে মাসেল প্রোটিন গুলো কি হয়, যে এগুলো অ্যাট্রফি হতে থাকে, মাসেল সেল গুলো হতে হতে একটা সময় তার মাসেল লস হয়ে যায়, এবং সেই কন্ডিশনটাকে আমরা মেরাসমাস বলি। তো যদি যদি এই পেশেন্টটাকে আবার আমরা প্রোটিন ক্যালোরি তাকে আমরা দিতে পারি সাপ্লাই, তাহলে আবার এগুলো এই কন্ডিশন থেকে সে রিভার্স করতে পারবে। ক্যাচেক্সিয়া কি, যে ক্যান্সারে অথবা কোনো ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেমন টিউবারকুলোসিস, এগুলোতে কি হয়, টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, একটা সাইটোকাইন রিলিজ হয়। তো এরা করে কি, মাসেল ওয়াস্টিং করে, অর্থাৎ মাসেলে অ্যাট্রফি করে, তখন পেশেন্টটা লিন এন্ড থিন হয়ে যায়, এটাকে আমরা বলি ক্যাচেক্সিয়া। তো এগুলা লস অফ নিউট্রিশনের কারণে আমরা যে ডিজিজ গুলো হয় সেটা হচ্ছে মেরাসমাস এবং ক্যাচেক্সিয়া, এসব সাধারণত মাসেল অ্যাট্রফির কারণেই এই ডিজিজ গুলো ডেভেলপ করে। তারপরে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, যেমন মেনোপজের পরে ব্রেস্টের সাইজ ছোট হয়ে যায়, ইউটেরাসের সাইজ ছোট হয়ে যায়, ভ্যাজাইনাল এপিথেলিয়াম এগুলো সাইজ গুলো ছোট হয়ে যায়। তো এগুলো কি হয়, যে হরমোনাল স্টিমুলেশন না থাকার কারণে এই সেলগুলোতে অ্যাট্রফি হয়। আরেকটা হচ্ছে প্রেসার অ্যাট্রফি। তো বডিতে যদি কোনো টিউমার থাকে, যেমন বিনাইন টিউমার হোক বা ম্যালিগনেন্ট টিউমার হোক, তো সেটা কি করে, যে তার যে আশেপাশে অর্গানগুলোতে কম্প্রেস করে, কম্প্রেস করলে কি হয়, সেগুলোতে ব্লাড সাপ্লাই কমে যায়। তো সেক্ষেত্রে ব্লাড সাপ্লাই কমে গিয়ে ওই অর্গানটা ছোট হয়ে যায়, টিউমারের পাশের কোনো অর্গান হয়তো ছোট হতে পারে, তো যেটাকে আমরা বলি টিউমার। টিউমারের কারণে প্রেসার অ্যাট্রফি। তাহলে এই যে প্যাথোলজিক অ্যাট্রফির এই প্রত্যেকটা কজ আমাকে মাথায় রাখতে হবে, তাহলে আমরা অনেকগুলো ডিজিজের প্যাথোজেনেসিস সম্পর্কে আমরা আইডিয়া করতে পারবো। তো আমরা এখানে ফিজিওলজিক্যাল অ্যাট্রফির কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন অ্যাট্রফি অফ লিম্ফয়েড টিস্যু ইন লিম্ফ নোডস, অ্যাপেন্ডিক্স এন্ড থাইমাস। হ্যাঁ, এগুলো কি হয়, যে বাচ্চাদের লিম্ফ নোড বড় থাকে, অ্যাপেন্ডিক্স অ্যাক্টিভ থাকে, থাইমাসটা অ্যাক্টিভ থাকে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় এগুলো আর অ্যাক্টিভ থাকে না, সেগুলো কি হয়, অ্যাট্রফি হয়ে যায়। মেনোপজের পরে গোনাড অ্যাট্রফি হয়ে যায়, এবং এজিং এ ব্রেনে অ্যাট্রফি হয়। তাহলে আমাকে এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। এখন হচ্ছে এই যে সেল সাইজ ছোট হচ্ছে বা নাম্বারে কমে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে অ্যাট্রফি হচ্ছে, মেকানিজম বা প্যাথোজেনেসিস অফ অ্যাট্রফি কি, সেটা হচ্ছে ডিক্রিজ প্রোটিন সিনথেসিস, অর্থাৎ সেলের ভিতরে প্রোটিন সিনথেসিস কমে যায়। আমরা আগে বলেছি কি, যে যখন প্রোটিন সিনথেসিস বেড়ে যায় সেলের কি হয়, হাইপারট্রফি হয়। তাহলে প্রোটিন সিনথেসিস কমে গেলে কি হবে, অ্যাট্রফি হবে। অথবা যে নরমাল প্রোটিনটা সেলের ভিতরে আছে সেটা ডিগ্রেডেশন হয়ে যায়। এই ডিগ্রেডেশন হয় কার মাধ্যমে, একটা মেকানিজম হচ্ছে ইউবিকুইটিন প্রোটিয়াজম পাথওয়ে। তোমাদের হয়তো জিনিসটা কঠিন লাগতে পারে, জাস্ট তোমরা নামটা একটু শুনে রাখো, যে ইউবিকুইটিন প্রোটিয়াজম পাথওয়ের মাধ্যমে সেলের ভিতরে প্রোটিনটা ডিগ্রেডেশন হয়। তো অনেক সময় ক্যান্সার যাদের হয় তাদের ক্ষেত্রে এই ইউবিকুইটিন প্রোটিয়াজম পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে সেলের প্রোটিন ডিগ্রেডেশন করে। এই জন্য ক্যান্সার পেশেন্টদের মধ্যে আমরা ক্যাচেক্সিয়া বা পেশেন্টের ওয়েট লস আমরা দেখতে পাই। তো তাহলে আমরা অ্যাট্রফি সম্পর্কে কি জানলাম, যে আমরা অ্যাট্রফি হচ্ছে কি সেলের সাইজ ছোট হয়ে যাওয়া অথবা নাম্বার কমে যাওয়া, যার ফলে কি হয়, অর্গানটা ছোট হয় এবং অর্গানের ফাংশনাল অ্যাক্টিভিটিসটা কমে যায়। কেন হয়, যে সেলের ভিতরে প্রোটিন সিনথেসিস কমে যায় অথবা তার প্রোটিন ডিগ্রেডেশনটা বেড়ে যায়। এরপরে লাস্ট অ্যাডাপটিভ চেঞ্জ যেটা সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়া যদি আমরা ডিফাইন করি তাহলে বলতে হবে যে ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ, সেটা তোমার যে টাইপই হতে পারে, এপিথেলিয়াল হতে পারে বা মেসেনকাইমাল হতে পারে, ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ডিফারেন্সিয়েটেড সেল টাইপ। এখানে যদি তোমরা ডিফারেন্সিয়েটেড কথাটার অর্থ যদি আমি বলি, সেটা হচ্ছে কি ম্যাচিউর সেল। তোমরা যদি খুব সহজে মনে রাখো যে ম্যাচিউর সেল, আমরা জানি যে আমাদের বডির যে সেলগুলো সে জন্ম থেকেই সে ম্যাচিউর থাকে না, সে প্রথমে ইম্যাচিউর থাকে বা ইম্যাচিউর অবস্থায় থাকে, সেখান থেকে সে ধীরে ধীরে ডিফারেন্সিয়েশন হয় বা ম্যাচিউর হতে হতে অ্যাডাল্ট সেল হিসেবে সে রিপ্লেসমেন্ট হয়। তো অ্যাডাল্ট যে সেলগুলো সেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড সেল। তো এই একটা ডিফারেন্সিয়েটেড সেল থেকে যখন কোনো কারণে কোনো স্টিমুলাসের কারণে অ্যানাদার সেলে সে রিপ্লেসমেন্ট হয়ে যায়, যেমন আমরা যদি এক্সাম্পল দেই এপিথেলিয়াল সেল, সেটা কি আছে, স্কোয়ামাস সেল আছে, কলামনার সেল আছে। আর মেসেনকাইমাল সেল কোনগুলো, যেমন নিউরাল টিস্যু, মাসেল টিস্যু, তারপরে হচ্ছে লিম্ফয়েড টিস্যু, হেমাটোলজিক্যাল সেল, এগুলো সবগুলো হচ্ছে মেসেনকাইমাল সেল। তো এই সেলগুলো কি হয়, এই অ্যাডাল্ট সেলগুলো যখন একটা সেল থেকে আরেকটা সেলে রিপ্লেসমেন্ট হয়ে যায় সেটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া।
The influences that predispose to metaplasia, if persistent, can initiate malignant transformation in metaplastic epithelium. তো মেটাপ্লাসিয়া সম্পর্কে আমাদের খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা আমরা জানি, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া হচ্ছে একটা ডাবল এজেড সোর্ড। এটা প্রায় ভাইভাতে ব্যাখ্যা জানতে চাওয়া হয় যে মেটাপ্লাসিয়াকে আমরা ডাবল এজেড সোর্ড কেন বলি, অর্থাৎ দুইধারী তলোয়ার। অর্থাৎ মেটাপ্লাসিয়া হলেও খারাপ, না হলেও খারাপ। আমাকে এই কথাটা অবশ্যই বুঝতে হবে। তো এটা আমরা ব্যাখ্যা করছি। তাহলে এটা বোঝার আগে আমরা বলে নেই যে কিভাবে মেটাপ্লাসিয়া হচ্ছে, কেন একটা সেল আরেকটা সেল দ্বারা রিপ্লেসমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেলস দ্যাট আর নোন টু এক্সিস্ট ইন নর্মাল টিস্যু। যে আমরা জানি যে প্রত্যেকটা নর্মাল টিস্যুতে একটা স্টেম সেল থাকে, এই সেলটা সাধারণত কুইসেন্ট অবস্থায় থাকে। তো যখন কোনো তার অ্যাডাল্ট সেলগুলো কোনো কারণে লস হয়, তখন কি করে এই স্টেম সেলগুলো অ্যাক্টিভেট হয়ে সে ওই সেলটাকে রিপ্লেস করে। ধরো আমরা যদি লিভার কেটে ফেলি, বা লিভারকে তখন যে রেসিডুয়াল যে লিভার সেলটা আছে সেখানে স্টেম সেল আছে, সেখান থেকে হেপাটোসাইট ডিজেনারেশন হয়ে সেটাকে সে নতুন করে লিভারের ফাংশনাল অ্যাক্টিভিটিসটাকে নরমাল করবে, যেটাকে আমরা বলেছিলাম একটু আগে যে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। তো এরকম প্রতিটা সেলেই স্টেম সেল থাকে। তো স্টেম সেলের কাজ হচ্ছে কি, যে রিনিউয়াল সেলফ, মানে সেই নতুন সেল তৈরি করা। এখন মেটাপ্লাসিয়াতে কি হয়, যে এপিথেলিয়াল সেল যখন এখানে এপিথেলিয়াল সেল যখন লস হয়, তখন স্টেম সেল থেকে এপিথেলিয়াল সেল তৈরি হওয়ার কথা নরমালি। কিন্তু মেটাপ্লাসিয়াতে কি হয়, যে স্টেম সেল থেকে এপিথেলিয়াল সেল না হয়ে, এক রকমের এপিথেলিয়াল সেল না হয়ে আরেক রকমের এপিথেলিয়াল সেল তৈরি হয়। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, যে এটা একটা টিস্যুর কলামনার সেল। এই কলামনার সেলগুলোর নিচে কিছু রিজার্ভ সেল থাকে যারা কুইসেন্ট অবস্থায় থাকে, এবং এর ভিতরে স্টেম সেলটা অবস্থান করে। তো যখন এই কলামনার সেলে কোনো কারণে ইরিটেশন হয় বা কোনো ইনজুরি হয়, তখন কি হয়, এই রিজার্ভ সেলগুলো বা এখান থেকে যে স্টেম সেল আছে সেগুলো করে কি, রিপ্রোগ্রামিং হয়। রিপ্রোগ্রামিং হওয়ার কারণে কি হয়, যে এই সেলগুলো থেকে এখানে কলামনার সেল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ওই স্টিমুলাসের কারণে এই কলামনার সেল আর তৈরি হচ্ছে না, কি হচ্ছে, স্কোয়ামাস সেল তৈরি হচ্ছে। অর্থাৎ এই টিস্যুটার আমরা এক পাশে কলামনার সেল পাচ্ছি, আরেক পাশে আমরা ইনজিউর্ড সাইটে আমরা স্কোয়ামাস সেল পাচ্ছি। তাহলে কি হচ্ছে, যে রিজার্ভ সেল অথবা স্টেম সেলের রিপ্রোগ্রামিং এর কারণে এই একটা সেল থেকে আরেকটা সেলে রিপ্লেসমেন্ট হচ্ছে। এটাকে আমরা বলছি মেটাপ্লাসিয়া। তাহলে এর নাম মনে রাখার জন্য আমাদের কি মনে রাখতে হবে, যে রিপ্লেসমেন্ট হয়ে যেই সেলটা হয় সেটার নাম অনুসারেই এর মেটাপ্লাসিয়া নাম হয়। যখন কলামনার সেল থেকে রিপ্লেসড হয়ে স্কোয়ামাস সেল হয়, তাহলে এটাকে আমরা বলবো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। আর যদি স্কোয়ামাস সেল থেকে কলামনার সেল হতো, উল্টোটা হতো, তাহলে আমরা সেটাকে বলতাম কলামনার মেটাপ্লাসিয়া। যেহেতু টিস্যু দু রকমের, এপিথেলিয়াল টিস্যু এবং মেসেনকাইমাল টিস্যু, তাই মেটাপ্লাসিয়া দু রকমের, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া এবং কানেকটিভ টিস্যু বা মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। তো এখানে আসি আমরা, বেসিক্যালি আমরা জানি যে দুটা ধরনের মেটাপ্লাসিয়া, সেটাও তোমার ডিপেন্ড করে কার উপরে, এপিথেলিয়াল সেলের। যেহেতু এপিথেলিয়াল সেল থেকে মেটাপ্লাসিয়া হচ্ছে, তাহলে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। আর যদি কানেকটিভ টিস্যু বা মেসেনকাইমাল সেলে মেটাপ্লাসিয়া হয়, সেটাকে আমরা বলছি মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। তো এপিথেলিয়াল সেল আবার দু রকমের, কলামনার সেল এবং স্কোয়ামাস সেল। সো মেটাপ্লাসিয়াও দু রকমের, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া এবং কলামনার মেটাপ্লাসিয়া। তো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া মানে কি, আমি একটু আগে বলেছি যে মেটাপ্লাসিয়া হওয়ার পরে যে সেল হবে তার নাম অনুসারে এই সেলটা মেটাপ্লাসিয়ার নাম হবে। আমরা যদি উদাহরণ দেই, তাহলে ব্রঙ্কাস, ইউটেরাসের সার্ভিক্স, গল ব্লাডার, প্রোস্টেট, রেনাল পেলভিস এবং ইউরিনারি ব্লাডার। অর্থাৎ এইসব অর্গানগুলোতে তার যে লাইনিং এপিথেলিয়াল সেল আছে সেটা পরিবর্তিত হয়ে স্কোয়ামাস সেলে পরিবর্তন হবে, স্কোয়ামাস সেলের রিপ্লেসমেন্ট হবে। সেজন্য এগুলোকে বলা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সি। আমরা যদি ইউনিভার্সাল দুটো কজ মনে রাখি মেটাপ্লাসিয়ার, সেটা হচ্ছে ক্রনিক ইরিটেশন এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা কাজ করে, তবে আমরা দুটো কথাই মনে রাখবো, ক্রনিক ইরিটেশন এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি। এই দুটোর কারণেই বেশি মেটাপ্লাসিয়া গুলো আমরা দেখতে পাই। তো আমরা কোথায় দেখতে পাচ্ছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া? ব্রঙ্কাসে। যেমন আমরা যদি রেসপিরেটরি ট্র্যাক্ট, যারা ক্রনিক সিগারেট স্মোকার, হ্যাঁ, অথবা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে যেখানে তারা অনেক নক্সিয়াস পার্টিকেল ইনহেল করে, তো সেখানে কি হয়,
যে ব্রঙ্কাসটা ক্রনিক রিটেন পার্টিকেলে এক্সপোজড হচ্ছে। তো যাতে কি হয় যে ব্রঙ্কাসের লাইনিং কি নরমাল সিউডোস্ট্যাটিফাইড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম। তো ক্রনিক সিগারেটের যে নক্সিয়াস এজেন্টস গুলো আছে তার ক্রনিক ইরিটেশনে কি হয়, এই ব্রঙ্কাসের যে কলামনার সেলগুলো এরা করে কি ধীরে ধীরে স্টেম সেল রিপ্রোগ্রামিং এর কারণে তারা স্কোয়ামাস সেলে কনভার্ট হয়ে যায় বা রিপ্লেসমেন্ট হয়ে যায়। তো যেটাকে আমরা বলবো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ ব্রঙ্কাস বা ব্রঙ্কুলার এপিথেলিয়াম। তো এই ব্রঙ্কাসের এই যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হলো, তো এতে করে তার কি সুবিধা, যে ক্রনিক ইরিটেশনের সেলটা কিন্তু সার্ভাইভ করতে পারতো না, সেলটা মরে যেতে পারতো, কিন্তু সে কি করলো, বেঁচে থাকার জন্য সে মেটাপ্লাসিয়া হয়ে স্কোয়ামাস সেলে রিপ্লেসমেন্ট হলো। তাহলে সে বেঁচে থাকার জন্য এই রিপ্লেসমেন্টটা করলো, কিন্তু তার একটা ক্ষতিটা হলো কি, এই যে সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম সিলিয়ারি ফাংশন যে ফরেন বডিকে রিমুভ করবে, ব্রঙ্কাসের সিলিয়ারি ফাংশনটা লস হলো। এবং আমরা জানি ব্রঙ্কাসের আরেকটা ফাংশন হচ্ছে কি, যে মিউকাস সিক্রেশন। তাহলে মিউকাস সিক্রেশনও কিন্তু স্কোয়ামাস সেল করতে পারবে না এবং তার সিলিয়ারের যে ফাংশনটা সেটাও সে করতে পারবে না। তাহলে কি হলো, মেটাপ্লাসিয়া হয়েও তার কি খারাপই হলো, তার দুটো ফাংশনাল অ্যাক্টিভিটিস কমে গেল। এছাড়া আরো একটা ক্ষতি হচ্ছে কি, এই মেটাপ্লাস্টিক স্কোয়ামাস সেল থেকে পেশেন্টের লাংসে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাহলে তার ক্ষতি কি, যে মিউকাস সিক্রেশন লস হলো, তার সিলিয়ারি ফাংশন লস হলো, এমনকি সে ক্যান্সারেও সে ধীরে ধীরে তার ক্যান্সারও হতে পারে। তাহলে এটা হচ্ছে কি, যে তার হওয়ার কারণে ক্ষতি। আর যদি না হতো তাহলে কি হতো, সেলটা কিন্তু বেঁচে থাকতো না। তাহলে এই জন্যই আমরা বলি যে মেটাপ্লাসিয়া হচ্ছে একটা ডাবল এজেড সোর্ড, অর্থাৎ হলেও ক্ষতি না হলেও ক্ষতি। যদি না হতো তাহলে সেলটা বেঁচে থাকতে পারতো না, আর যদি হলেও তার কিছুটা ফাংশনাল লস হলো। তো তার লাভটা কোথায়, লাভটা হচ্ছে যে সে বেঁচে থাকলো, জাস্ট ফর সার্ভাইভাল এই রিপ্লেসমেন্টটা হলো। তো এছাড়াও আমরা ইউটেরাস ও সার্ভিক্সেও আমরা একটোসার্ভিক্সে এন্ডোসার্ভিক্সে যেখানে কলামনার লাইনিং, সেখানেও ক্রনিক ইনফেকশন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের কারণে কি হয়, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হতে পারে। গল ব্লাডারে যদি স্টোন থাকে, স্টোনের ক্রনিক ইরিটেশনে গল ব্লাডারে কলামনার লাইনিংটা স্কোয়ামাস হতে পারে। প্রোস্টেটে ওল্ড এজে ক্রনিক ইরিটেশনের কারণে বা হরমোনাল কারণে প্রোস্টেটে মেটাপ্লাসিয়া হতে পারে। রেনাল পেলভিসও হতে পারে, ইউরিনারি ব্লাডারও হতে পারে। তো এইসব ইউরিনারি ব্লাডারে সাধারণত আমরা ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে ট্রানজিশনাল লাইনিংটা স্কোয়ামাস লাইনিং এ রিপ্লেসমেন্ট হয়। তো এটা তাহলে এই এক্সাম্পল গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, কলামনার মেটাপ্লাসিয়া মানে কি, যে যেখানে স্কোয়ামাস লাইনিং থাকে সেখানে স্কোয়ামাস থেকে রিপ্লেসমেন্ট পেয়ে কলামনার সেল হবে, সেটাকে আমরা বলি কলামনার মেটাপ্লাসিয়া। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। আমরা যখন সিস্টেমিক প্যাথোলজিতে জিআইটি পড়বো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের প্যাথোলজি পড়বো, তখন আমরা ব্যারেটস ইসোফেগাস নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো এটা কি, যে তোমরা জানো যে ইসোফেগাসের লোয়ার পার্ট হচ্ছে কি স্কোয়ামাস লাইনিং। তো যাদের জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, তাদের কি হয়, যে স্টমাকের অ্যাসিডটা কন্টিনিউয়াস রিগার্জিটেশন হয় ইসোফেগাসের দিকে, হ্যাঁ, হার্ট বার্ন যেটাকে বলা হয়। তো এই অ্যাসিডের ইরিটেশনে কি হয়, ইসোফেগাসের স্কোয়ামাস লাইনিংটা ধীরে ধীরে কলামনার লাইনিং এ রিপ্লেসমেন্ট হয়ে যায়। তো এটার অসুবিধাটা কি, আগেই বলেছি যে মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম ইজ এ ফার্টাইল সোয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। কি হয়, এই যে কলামনার মেটাপ্লাসিয়া হলো, এখান থেকে স্টোমাকের যে অ্যাডেনোকার্সিনোমা হয়, সেই অ্যাডেনোকার্সিনোমাটা আমরা ইসোফেগাসে হতে পারে। তো তাহলে এই এক্সাম্পলটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে, কোথায় কোথায় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়, কোথায় কোথায় কলামনার মেটাপ্লাসিয়া হয়। তাছাড়া কানেকটিভ টিস্যুতেও আমরা বিভিন্ন রকম মেটাপ্লাসিয়া দেখতে পাই, যা এগুলোকে আমরা বলি মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। যেমন একটা হচ্ছে অসিয়াস মেটাপ্লাসিয়া এবং কার্টিলেজিনাস, অর্থাৎ যে টিস্যুগুলোতে মাসেল বা কার্টিলেজ নরমালি থাকে না, হ্যাঁ, যেমন আমরা যদি কোনো মাসেলে ইনজুরি হয় বা কোনো অনেকদিন যাবত একটা হেমাটোমা বা ব্লাড কালেকশন থাকে, তো তখন কি হয়, ধীরে ধীরে ওই মাসেলের মধ্যে ওটা বনি সেল অস্টিওব্লাস্ট তৈরি হয় বা কার্টিলেজিনাস সেল দেয়ার রিপ্লেসমেন্ট হয়ে যায়, অর্থাৎ সেখানে বোনস কার্টিলেজ তৈরি হয়। তো যেগুলোকে আমরা বলতে পারি অসিয়াস মেটাপ্লাসিয়া এবং কার্টিলেজিনাস মেটাপ্লাসিয়া। আমরা মায়োসাইটিস অসিফিকাস এই ডিজিজটাতে আমরা এরকম অসিয়াস মেটাপ্লাসিয়া আমরা দেখতে পাই। তো এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে নরমাল ব্রঙ্কিয়াল লাইনিং সিওডো স্ট্র্যাটিফাইড, মানে বিভিন্ন নিউক্লিয়াস গুলো বিভিন্ন লেয়ারে থাকে, যে জন্য এটাকে বলা হয় সিওডো স্ট্র্যাটিফাইড। এগুলো প্রত্যেকটা কলামনার সেল এবং ফাঁকে ফাঁকে সাদাটা কি গবলেট সেল। আমার মনে হয় তোমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মনে আছে, তো তোমরা একটু প্যাথোলজি পড়ার সময় হিস্টোলজিটা দেখে নিবে। এবং প্রত্যেক এই লাইনিংটা কি সিলিয়েটেড, হ্যাঁ। তো যারা ক্রনিক সিগারেট স্মোকার
তো কি হয়, এই সিগারেটের যে নক্সিয়াস এজেন্টস গুলো আছে ওরা করে কি এই লাইনিং এপিথেলিয়ামকে ইরিটেট করে, হ্যাঁ, ক্রনিক ইরিটেশন করে। তো তারপরে কি হয়, এই যে লাইনিং এপিথেলিয়াল সেলগুলো, কলামনার সেলগুলো এবং সিলিয়ারি সেলগুলো এরা করে কি আস্তে আস্তে স্কোয়ামাস সেল হয়ে যায়। কিভাবে হয় আমি আগেই বলেছি যে স্টেম সেলের রিপ্রোগ্রামিং এর মাধ্যমে। তো এই স্কোয়ামাস লাইনিং যখন হয় তখন এই সুবিধা কি, যে সেলগুলো ডেথ হলো না, সেলগুলো খসে পড়লো না বা মরে গেল না, সেলগুলো সার্ভাইভ করলো, কিন্তু দেখো এখানে কোনো সিলিয়া নাই এবং এর কোনো গবলেট সেল নাই, অর্থাৎ তার সিক্রেটরি অ্যাকশন লস হয়েছে, তার সিলিয়ারি অ্যাকশন লস হয়েছে। মোর ওভার এই লাইনিং থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণেই এই মেটাপ্লাসিয়াকে বলা হচ্ছে কি ডাবল এজেড সোল। তো তো এই ছিল আমার মেটাপ্লাসিয়া সম্পর্কে আলোচনা। তো আমি আমি আমার আলোচনা শেষের দিকে চলে এসেছি। তো আজকে আমরা কি কি আলোচনা করেছি, অত্যন্ত জেনারেল প্যাথোলজির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রিলিমিনারি টপিক যেটাকে বলা হয় সেলুলার অ্যাডাপ্টেশন। আমরা 4টা ধরনের সেলুলার অ্যাডাপটিভ চেঞ্জ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমি সেল ইনজুরি একটা পার্ট 1 ক্লাসটা আমি নিয়েছি, তো সেল ইনজুরির সেকেন্ড পার্ট আমি ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে আমি ক্লাস নেব। তো আশা করি তোমরা সকলেই জয়েন করবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।